শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন করার ব্যাপারে দেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। তবে নির্বাচন পদ্ধতি, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন করার দাবির কারণে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। তাছাড়া নতুন করে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দল একাট্টা হওয়ায় বাড়ছে আরো জটিলতা। সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটির পর একটি ইস্যু সামনে আসছে, আবার এসব ইস্যু নিয়ে সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন। নির্বাচন নিয়েও বাড়ছে আশঙ্কাও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কতটা একমত হতে পারে তা হয়তো সময় বলে দেবে, এবং এই একমত হওয়ার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টিও সামনে আসবে। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন ঐক্য পদ্ধতিতে অনৈক্য। এই বিষয় নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমার বাঁয়ে আছেন রাশেদুল হক, সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রাশেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আশরাফ আলী আকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আপনারাও আমাদের সাথে থাকবেন এই আশা করছি। বলছিলাম দর্শক, আসলে নির্বাচনে ঐক্য আর পদ্ধতিতে অনৈক্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে একটু যেহেতু সাংবাদিক নেতা আছেন আমাদের সাথে, রাশেদুল হকের কাছে একটু যেতে চাই। প্রথমে রাশেদুল হক, নিশ্চয়ই আপনারও আজকে চোখে পড়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টির কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ, এবং তারা 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। সেটা হচ্ছে 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, এবং 26 সেপ্টেম্বর দেশের সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। তারা 5টা দাবি আছে, 5টা দাবিতে তারা একেবারে একাট্টা, এবং তার দাবি পূরণ না হলে নির্বাচন হবে কিনা তা নিয়ে একটু সংশয় প্রকাশ করেছেন। আপনি সাংবাদিক হিসেবে কি মনে করছেন, আসলে নির্বাচন যত দিন ঘনিয়ে আসছে ততই দাবিগুলো বেশ জোরালো হচ্ছে? জামায়াত ইসলামী, এর সাথে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস খুবই জোরালো দাবি আনছে। এর মধ্যে এনসিপিও যুক্ত হয়ে তারা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চায়। সব মিলিয়ে আপনি কি দেখছেন? আসলে আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। চ্যানেল এস সহ আপনাদের দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি একটি অত্যন্ত যুক্তিপূর্ণ শব্দ এখানে উচ্চারণ করেছেন, যেটি হলো যে নির্বাচনে একমত এবং পদ্ধতিতে ভিন্নমত। সেখানে আপনারা দেখেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে একটা ঐক্য তৈরি হয়েছিল সেই আন্দোলনে। সেটা হলো বিএনপি, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলাম, সকল রাজনৈতিক দল, বিশেষ করে মহাজোট এবং আওয়ামী লীগ বাদে একটা ঐক্য তৈরি হয়েছিল। সেই ঐক্যটা আমার মনে হয় যে এইসব নানা দাবিতে এই ঐক্যগুলো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এই ঐক্য বিনষ্ট হয় এবং আগামী ফেব্রুয়ারিতে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেটা আমি মনে করি ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সেই নির্বাচন আদৌ এই যে বারবার একটা কথা বলে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, সেখানে সংশয় তৈরি হতে পারে। একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয় কিনা তাও কিন্তু আশঙ্কা করা যায়। কারণ যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দল জড়িত আছে, এখানে দেখেন সংলাপ হচ্ছে, সংলাপে 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, 30টি রাজনৈতিক দল একসাথে বসতে পারতেছে, এটা একটা পজিটিভ সাইড। কিন্তু এর মধ্যে আপনারা দেখছেন গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সামনে বিএনপি বক্তব্য দিয়েছে, বিএনপি নেতা, জামাত ইসলাম বক্তব্য দিয়েছেন, এনসিপি বক্তব্য দিয়েছেন, ইসলামী আন্দোলন ওনারা বক্তব্য দিয়েছেন, এবং অন্যান্য রাজনৈতিক দলও বক্তব্য দিয়েছেন। সেইখানে কিন্তু আমরা বক্তব্যের মধ্যে তাদের মধ্যে যে একটা অনৈক্য কিন্তু ফুটে উঠেছে। সেই অনৈক্য দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি না। একজন সাংবাদিক হিসাবে আমি প্রত্যাশাও করি না। আমি মনে করি যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এটা পতনের পর বাংলাদেশে একটা ঐক্য তৈরি হবে, জাতীয় ঐক্য দীর্ঘদিন থাকবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটা ছিল আমাদের প্রত্যাশা সাংবাদিক হিসাবে, এবং দেশের মানুষও সেই জিনিসটাই প্রত্যাশা করেছিল।
কিন্তু এখন যে জটিলতা তৈরি হচ্ছে বিভিন্ন দাবিতে, আজকে দেখছেন বিভিন্ন ইসলামিক দল, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিস, ওনারা একই মানে যুগপৎ আন্দোলন ঘোষণা করেছে 3 দিনের, এবং তারা পিআর পদ্ধতি সামনে আনছে। এর মধ্যে নতুন করে যুক্ত হচ্ছে জাতীয় পার্টি নিষেধের কথা। এখন জাতীয় পার্টির সাথে আর 14 দল, শুধু জাতীয় পার্টি না, জাতীয় পার্টির 14 দলের কার্যক্রম। আমার বক্তব্য হলো যে হ্যাঁ, তারা অপরাধী, যেহেতু আওয়ামী লীগ যে কাজটি করেছে, দীর্ঘদিন স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট হইতে সহায়তা করছে জাতীয় পার্টি এবং 14 দল মহাজোটের লোকেরা। 14 দল মানে মহাজোট, শেখ হাসিনা একসময় বলতেন মহাজোট। তারা কিন্তু এটাতে দায় এড়াতে পারেন না, কারণ তারা যদি শেখ হাসিনাকে সাপোর্ট না দিতেন তাইলে কিন্তু শেখ হাসিনা হয়তো এই ফ্যাসিস্ট এতটা সুযোগ পেত না ফ্যাসিস্ট হইতে। লাগাতার যে দীর্ঘ 16 বছর বা 15 বছর যে বাংলাদেশ শাসন করছে, এই সুযোগ হয়তো পাইতো না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সব রাজনৈতিক দলগুলো যদি তাদের দাবিগুলোর প্রতি অনড় থাকে, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? মানে বাংলাদেশের ভবিষ্যৎ কি আশা করছে? সবগুলো দলই তো, যদি আমি বিএনপি, বড় দল বিএনপির কথা বলি, সবচেয়ে বড় দল, যদি বলি তাকে যদি স্যাক্রিফাইসিং মন মানসিকতা, বারবার কথাগুলো উঠে আসছে যে স্যাক্রিফাইসিং মন মানসিকতা বিএনপির পক্ষেও দেখা যাচ্ছে না। একইভাবে অন্যান্য দলগুলো তারাও একই জায়গায় অনড় আছে। আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? আমি মনে করি, কালকে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একটি কথা বলছেন যে আশা করি শেষ পর্যন্ত একটা ঐক্য হবে, এবং উনিও আশাবাদী, আমরা দেশবাসী হিসাবে, সাংবাদিক হিসাবে আমরা আশাবাদী যে একটা ঐক্য হবে। হয়তো আমি আশঙ্কা করতেছি, হয়তো মানে তাদের কোনো দাবি দাবা বা কোনো কিছুর কারণে হয়তো এইসব যুক্তিগুলো সামনে আনছে বিএনপির সাথে, বা আগামী দিনের রাজনীতি। কি দাবি দাবার কথা বলছেন? আমি আগামী সংসদ নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে মানে আসন ভিত্তিক এরকম সমঝোতা, আসন ভিত্তিক সমঝোতা, হ্যাঁ, এরকম একটা আশঙ্কা করতেছি। এই দাবিগুলো আসন ভিত্তিক সমঝোতা করবার জন্য একটা চাপে রাখার কৌশল হিসাবে হয়তো পিআর পদ্ধতি বা অন্যান্য পদ্ধতিগুলো সামনে আনছে। আর বৃহৎ যে দাবিগুলো, এগুলোর সাথে বিএনপিও যে দ্বিমত পোষণ করবে তা কিন্তু না। আপনার জুলাই সনদ বা অন্যান্য যে দাবিগুলো আছে, সে দাবির সাথে বিএনপি দ্বিমত পোষণ করে না। সেই বিষয়ে আমার মনে হয় যে আগামীতে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। জুলাই সনদ নিয়েও অনেক কথা আছে, একটু আসবো পরে। জনাব আশরাফ আলী কাকুন, 5টা দাবি আপনাদের আছে জামায়াত ইসলাম। আসলে এই দাবিগুলো কি আসলে যদি বলি কতটা যৌক্তিক বলে আপনি প্রথমে যদি আমাকে বলেন, কতটা যৌক্তিক দাবিগুলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাই চ্যানেল এসের সঞ্চালক সাহেব, উপস্থিত আমার বিজ্ঞ আলোচক ও দেশ বিদেশে যারা শুনতেছেন সকলকে ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। দাবি যৌক্তিক হওয়ার কারণেই তো দাবি তোলা হয়, যৌক্তিক ছাড়া তো দাবি তুলে লাভ নাই। কিন্তু সেই যৌক্তিক দাবি কোনটা, এটা তো প্রমাণ হবে জনগণ। স্পেসিফিক করে দিই যে পিআর পদ্ধতিটা, হ্যাঁ, পিআর পদ্ধতিটা এদেশের এখন গণদাবিতে পরিণত হয়েছে। পিআর যিনি নির্বাচনের যিনি সংস্কারের প্রধান বদিউল আলম সাহেব, উনি একটা জরিপ করেছিলেন, তাতে উনি বলছেন 71% মানুষ পিআর চায়। সেটা উচ্চকক্ষে না, উচ্চকক্ষ তো এই দেশটার নামটাই তো শুনলে এইবার, উচ্চকক্ষ তো দেশে কোনোদিন ছিল না। উচ্চকক্ষে পিআর হইলে লাভটা কি? আমার যদি নিম্নকক্ষে পিআর না থাকে, আমি ওনার সাথে অনেক কথা বলেছি, উনি জবাব দিতে পারে না। আমরা নিম্নকক্ষে এদেশে আর 100 লোক বাড়াই দরকার আছে এই উচ্চকক্ষ বানানো। আমরা একটা ইউনিটারি দেশ, মানে আপনারা উচ্চকক্ষেই চান না? এটা প্রয়োজন নাই। যদি নিম্নকক্ষে পিআর না হয় তাহলে উচ্চকক্ষেরই কোনো প্রয়োজন, আমরা এটা বলেছি। কারণ উচ্চকক্ষ হলে 100 লোকের ভরণ পোষণ, গাড়ি বাড়ি, এগুলো একটা বাড়তি খরচ, এবং এদের কোনো ক্ষমতাই নাই। এই যে উচ্চকক্ষের আমরা যেটা ঐক্যমত্য যে আইন পাশ করার ব্যাপারে কিছু নাই। 2 মাস যদি তারা রাখে এরা, এরপর অটোমেটিক পাশ হয়ে যাবে। এদের শুধুই হলো সংবিধান সংশোধনের সংখ্যাগরিষ্ঠ, এটা কোনো ব্যাপার না। ওরা আইন আটকাই রাখতে পারবে, আইনের কোনো কিছু না। এটা হাতি সোদাতের মতো, এটা একটা অর্নামেন্টাল। আমরা বলছি যে এটা প্রয়োজন নাই। এই দেশের একটা ইউনিটারি দেশের মধ্যে 100 লোকের ভরণ পোষণ, গাড়ি বাড়ি বাড়ানোর কোনো দরকার এমনিই তো অধিকাংশ সংসদ সদস্যের দুর্নীতিবাজ। স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সরকারের আমলে, এর মধ্যে 9 থেকে 95% এমপি মন্ত্রী হলো দুর্নীতির সাথে জড়িত। আর 100 আবার দুর্নীতিবাজ বাড়াইবেন এখানে, এইটা আমরা চাই না। এটা আমি বলছি, আমরা ওখানে দিয়ে বলছি। কাজে এইটা কোনো কথা না। আপনি দেখেন উচ্চকক্ষ পিআরটা কেমনে হবে? মানে যদি পিআর পদ্ধতিতে হয় তখন কি দুর্নীতি হবে না, এটাই বলতে চাচ্ছি? না, পিআর যদি সংসদীয় আসনে হয়, মানে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কি দুর্নীতি অনেক দুর্নীতি কমে যাবে। এই কারণে
আমি যদি কোনো দুর্নীতিবাজকে নমিনেশন দেই, পাবলিক দেখবে যে একটা দুর্নীতিবাজ ওনারা নমিনেশন দিয়েছে। সন্ত্রাসীদেরকে, ভূমি দখলকারীকে যদি আমরা নমিনেশন দেই, এটা জনগণ কিন্তু দেখবে যে একটা ভূমি দস্যুকে ওনারা নমিনেশন দিয়েছে। পিয়ার পদ্ধতিতে নমিনেশন করার সুযোগ আছে, নমিনেশন দেওয়ার সুযোগ আছে না, এটা তো দল দেবে তাকে। এরা পিয়ার পদ্ধতি হলেও মানুষ ভোট দেবে দলকে। দল যত পার্সেন্টেজ পাবে, সে যাকে নির্বাচন বা যাকে নমিনেশন দিবে তাকে তো চিনতে পারবে না, চিনতে পারবে। এর আগে তো ওই যে 300 আসনের প্রার্থীরা তালিকা দিতে হবে এবং সেটা নির্বাচন কমিশনে মানে দাখিল করতে হবে। 300 প্রার্থীর মধ্যে তো তালিকা এবং তার বায়োডাটা সহ সব কিছু দেখবে। দেখবে যে এর মধ্যে ভূমিদস্যু আছে কিনা, টাকাবাজ আছে কিনা, দুর্নীতিবাজ আছে কিনা, সন্ত্রাসী আছে কিনা, এটা তো দেখবে, জনগণ দেখবে। তো দেখার ভাই এই দলে তো, হুজুরের দলে তো এই দুর্নীতিবাজ, একে ভোট দেওয়া যাবে না, এই বিএনপি তো মুক্তাদাবাদ আছে, তাকে ভোট দেওয়া যাবে না। কাজে এই জন্যে সবচেয়ে ভালো লোকগুলি কি ওই পার্লামেন্টে নেওয়ার পাঠানোর একটা মহা সুযোগ হলো পিয়ার পদ্ধতি। এটার কোনো বিকল্প নাই। কারণ আজকের 91টা দেশে পিয়ার আছে, 91টা দেশে। উন্নত 34টা দেশের মধ্যে 25টা দেশে পিয়ার আছে। যা এই রাশিয়া থেকে যে আপনার 25টা দেশ আলাদা হইল, 18টা দেশ আলাদা হইল, তার মধ্যে 15টা দেশে পিয়ার আছে। কাজে এই যে, এবং পিয়ারের সংখ্যা কিন্তু বিশ্বে বারবার দিন দিন বাড়তে আছে। এমন না পিয়ারের অসুবিধার কারণে পিয়ার সিস্টেম উঠে দিয়েছে, তা কিন্তু না। কাজে এই জন্যে পিয়ারটাই হলো শতভাগ জনমত প্রতিফলনের একমত উত্তম পন্থ হলো পিয়ার। যারা পিয়ার পদ্ধতি মানছেন না বা মেনে নিতে চাচ্ছে না, তাদের অভিযোগ হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্রীয় কার্যক্রম করতে ব্যাহত হতে পারে। না না, রাজ্যের কার্যক্রম ব্যাহত হবে কি? আপনি ওনারা যখন এপিটিপি এই পদ্ধতিতে নির্বাচন করেছে, এই দেশটা তো অকার্যকর হয়েছে। ওনাদের নির্বাচনের পরপরই কিন্তু হয়েছে। আপনার 73 সালে শেখ মুজিবের নির্বাচনটা করছিল, 75 সালে বাকশাল করলো, মানে গণতন্ত্রকে হত্যা করে দিল নির্বাচনের মাধ্যমেই, কিন্তু দেখেন নাই। তারপরে জিয়া রহমান মার্শাল্লাহ দিল, তারপরে নির্বাচন হইলো, সেখান থেকে ক্ষমতা এরশাদ নিয়ে গেল 77 থেকে। নির্বাচনের মাধ্যমেই কিন্তু হইল। এটা যত অরাজকতা, যত সমস্যা, সংকট, সব কিন্তু নির্বাচনের পরপরই শুরু হয়েছে। তারপর মনে করেন যে ওখান থেকে আবার জাতীয় পার্টি নিয়ে গেল, জাতীয় পার্টিকে 90-তে হটাইয়া আবার বিএনপি নিয়ে গেল, বিএনপি হটাইয়া আবার আওয়ামী লীগ নিয়ে গেল, আওয়ামী লীগ হটাইয়া আবার বিএনপি নিয়ে গেল। এমনি করে যত সংকট এই দেশে সৃষ্টি হয়েছে সব পার্লামেন্টারি নির্বাচনের পরপরই শুরু হয়েছে। কাজে এই 53 বছরের মধ্যে যে পার্লামেন্টারি যে পদ্ধতিরা ফ্যাসিস্ট একটা সরকার গঠন হয়, খুনি, সন্ত্রাস, দখলকার, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আয়নাগর প্রতিষ্ঠাকারী, এই যে কতগুলো অপকর্ম, মানে ক্ষমতায় একবার যাওয়ার পরে ক্ষমতার এত রূপ, রস, গন্ধ, এত কিছু সুবিধা তারা মনে করে আজীবন ক্ষমতায় থাকবে। যেমন হাসিনা 41 সাল পর্যন্ত তারা ওই যেটাই ছিল, কি বলে, ভীষণ 41 সাল পর্যন্ত সে থাকবে। আবার 41 সাল যাওয়ার আগ পর্যন্ত সে তো 81 সাল পর্যন্ত। একবার ক্ষমতায় যে যায় আর ওই ক্ষমতার যে এত মানে এত সুযোগ সুবিধা, এই রাষ্ট্রের বলতে পারে না সে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এই যে আজীবন ক্ষমতায় থাকার যে সিস্টেমটা, আকৃতিটা, এইটা হলো ফ্যাসিস্ট তৈরি করে। এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল সবাই কিন্তু ফ্যাসিস্ট। আপনি চিন্তা করেন, শেখ হাসিনা 3টা নির্বাচন করছে, ভুয়া নির্বাচন, ভুয়া। এই যে আপনার কত 14, 18, 24, এইটা শেখলো কার থেকে? এইটা শিখছে বেগম খালেদা জিয়া থেকে। আপনার 96 সালে যখন বেগম খালেদা এককভাবে কোনো দল যদি নির্বাচন না যায়, আমি যাব নির্বাচনে, করলো না? এককভাবে যে নির্বাচন করে সরকার গঠন করা যায়, এবং খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, তা কিন্তু ওই যে 15 দিনের যে নির্বাচনটা, 96, এটাও কিন্তু ওনার মধ্যে একটা। তাই বোঝা গেল এই যত সংকটের সৃষ্টি হয়েছে। অনেকে বলে নির্বাচন না দিলে সংকট বাড়বে, আর নির্বাচনের মাধ্যমে তো যত সংকট, সকল সংকটের জন্মদাতা হলো এই তথাকথিত নির্বাচন। এই যে 53 বছর যে তারা নির্বাচন, এইটা হলো সকল সংকটের মূল। আমরা এই সংকট থেকে এতগুলো লোক জীবন দিল, পঙ্গু হইল, হ্যাঁ, মা তার সন্তানকে হারালো। আমরা চাই একটা মৌলিক পরিবর্তন। সেই পরিবর্তন লক্ষ্যে আমরা সকল বুদ্ধিজীবী মহল বলেন, সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, সকল দলের সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা শতভাগ জনমতে প্রতিফলন ঘটবে, আর দুর্নীতিবাজ কোনো ক্ষমতায় আসতে পারবে না, ভোট ডাকাতি হবে না, একটা সুস্থ কল্যাণধর্মী একটা সংসদ হবে। কিন্তু এই জন্য আমরা এই দাবিগুলো যে বলছিলেন রাশেদ ভাই, যদি এই দাবিগুলো কোন আবার যদি আসন ভিত্তিক সমঝোতা হয়, তখন কি এই দাবিগুলো উঠে যাবে? না, সংসদ এটা তো আমরা এমনি আমরা আসন ভিত্তিক যে সমঝোতা কথা বলছি, তারই কিন্তু প্রতিফলন করতেছে এতগুলা দলের যে যুগপত কর্মসূচিতে বসছে। এটা কিন্তু ওইটারই একটা ফলো আপ বলতে পারেন। এটা যদি অভিযোগ করছে আপনার উঠেছে যে আপনারা দাবিগুলো করছেন এই কারণে যাতে আসন ভিত্তিক একটা সমঝোতা হয়ে যায়। না, এইটার সাথে এরা কোনো সম্পর্ক না। আসন ভিত্তিক সমঝোতা কার সাথে? বিএনপির সাথে। না, বিএনপির সাথে কোনো সমঝোতার কোনো কারণ নাই। কারণ বিএনপি হলে এমন একটা দল, আওয়ামী লীগ আর বিএনপি কোনো পার্থক্য নাই। আপনি যেখানে বিএনপি ওনাকে ছাড়বে, ওইখানে সে বিদ্রোহী প্রার্থীরা করে দেবে, ওনাকে দেবে না। যে কয়টা দলকে ওনারা দেবে
সেই দলে কিন্তু অনেক আবার বিদ্রোহী প্রার্থী দাঁড় করাই দেবে। তখন বলেন ভাই আমরা কি করবো, আমি তো আপনাকে দিয়েছিলাম, ওই আমি তো জানি না, আমার নিয়ন্ত্রণ মানে নাই, তাকে দিচ্ছে। কারণ এই বিএনপি এত বছর পর্যন্ত যে এলাকাটাকে লালন পালন করেছে, কর্মীদেরকে লালন পালন করেছে, সেইখানে একজন নূতন লোককে ওরা নমিশন দেবে আর ওইটা এলাকার বিএনপি নেতা করে মানে এটা কিন্তু হয় না। তাহলে মানে বোঝা যাচ্ছে বিএনপি যদি আপনাদেরকে সমঝোতায় যদি আপনাদের সাথে আসতেও চায় আপনারা যাবেন না। এই আসন ভিত্তিক নির্বাচনে যাব না। যদি যেতে চাই রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই, 2-3টা অভিযোগ উনি করেছেন, আপনি যদি একটু উত্তর দিতে পারতেন। যে আপনি বলেছেন যে সমঝোতার আসন ভিত্তিক সমঝোতার কারণে হয়তো তারা দাবিগুলো তুলছেন, তিনি একবার একটা মানে একভাবে মানে জোরালোভাবে বলছেন যে আসলে না, তারা সিট বন্টনের যে সমঝোতা, আসন ভিত্তিক যে সমঝোতা, সেই সমঝোতা ওনারা যাবে না, তাদের দাবিতে তারা অটল থাকবেন। এক, দ্বিতীয় কথা হলো শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পেছনে যার কাছ থেকে শিখেছেন তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন। কি বলবেন আপনি? আমি আমাদের বক্তা ওনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি এই কারণে, 96-এ বেগম খালেদা জিয়া যে নির্বাচন করেছিলেন এবং যে আহ্বান জানিয়েছিলেন এই নির্বাচন মাত্র 15 দিনের জন্য সরকার গঠন করে দাবিগুলো পালন করেছিলেন। এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য উনি কি বলেছিলেন 15 দিনের জন্য? না, কেয়ারটেকার সরকার 15 দিন বলে নাই। তখন কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন হইতেছিল, 173 দিন হরতাল হয়েছে তার আগে। এবং কেয়ারটেকার সরকারের দাবিতে যে আন্দোলন হইতেছিল তখন উনি আহ্বান জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া, উনি যদি চাইতেন শেখ হাসিনার মতো সব কিছু ব্যবহার করে উনি কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। তিনি কিন্তু একটা সংসদে এটা পাশ করে, কেয়ারটেকার সরকার পাশ করে এবং নির্বাচন দিয়েছিলেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখন আমি কিছু কথা আমি বক্তব্যে কিছু দ্বিমত পোষণ করি, সেই বক্তব্যগুলো আমি একটু বলতে চাই। সে বক্তব্য হলো পিআর পদ্ধতি। প্রথম হলো পিআর পদ্ধতিতে উনি আরেকটা কথা বলছেন, নির্বাচনের মাধ্যমে সংকট তৈরি হয়েছে। তাহলে যদি নির্বাচন ছাড়া এদেশে আর কি পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতিতে আছে এটা আমার জানা নাই, এটা আশরাফ ভাই ভালো বলতে পারবেন। পিআর আমাদের দেশে, আমি একটু বলতে দেন, পিআর আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশরাফ ভাইয়ের দল হয়তো ভাবতে পারে, ওনার একটা কমান্ড থাকতে পারে, ভাবতে পারে যে ইসলামিক মাইন্ডের দল, যে আমরা ইসলাম কায়েম করব, কিন্তু সকল দলের ক্ষেত্রে এটা সম্ভব না। আপনার পিআর পদ্ধতিতে এমন একটা পদ্ধতি, ভোটার কতটা উপস্থিত করতে পারবে সেটাও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো প্রার্থী একটা ফ্যাক্টর বাংলাদেশের বাস্তবতায়। ধরেন আমার কাপাসিয়া গাজীপুর 4 আসন, সেখানে প্রার্থী দিলেন, কেউ প্রার্থী জানলো না, সেখানে একটি নির্বাচন হলো, দানের শীষ হলো, ওই দাড়িপাল্লা হলো, হাত পাকা হলো, অন্য অন্য মার্কা হলো, মার্কা জিতলো। এখানে প্রার্থী কিন্তু কে এটা আমরা জানি না। ওনারা বলছেন 300 আসনের প্রার্থীগুলো তারা আগে থেকে ওটা ঠিক করবেন না। আমি আপনার বলি, আপনার ধরেন ইসলামী আন্দোলন 10% ভোট পাইল, তাই 10% ভোট অনুযায়ী তারা 30টা এমপি সিলেক্ট করবে। এখন সেই এমপিটা কাপাসিয়াতে সিলেক্ট করবে না বরিশালতে সিলেক্ট করবে না নোয়াখালীর থেকে নিবে, এটা কিন্তু কেউ জানে না। তাহলে প্রার্থী কাপাসিয়া, ভোট দিল কাপাসিয়া, এমপি হইল নোয়াখালী, বিষয়টা এরকম। তো সেই বিষয় একটা আছে, আমি কাকে ভোট দিচ্ছি, প্রার্থী একটা ফ্যাক্টর। আমি কার কাছে যাব? আমার যে এমপি, আমার তো বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা গরিব দেশ, আমাদের বাস্তবতায় আমি কার কাছে যাব? আমাদের কিছু সমস্যা, সামাজিক সমস্যা বা বিভিন্ন কিছু আছে, কিছু হইলে আমাদের এমপির কাছে যাইতে হয়, এমপি বা স্থানীয় জনপ্রতিনিধি যারা থাকেন তাদের কাছে যাইতে হয়। যদি আমি আমার জনপ্রতিনিধিকে সেটা যদি আমি নিজে সিলেক্ট করতে না পারি, তাইলে আমি যাবো কার কাছে? রাশেদ ভাই, কিন্তু ওনাদের তো একটা কথা হলো যে ওনারা তো আইন প্রণেতা, ওনারা জনগণের প্রতিনিধি হবে কেন? ওনারা তো আইন প্রণেতা, ওনারা আইন তৈরি করবেন সংসদে বসে। কেউ জনপ্রতিনিধি তো ওনারা বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, ওনারাই তো তাদের প্রতিনিধি। ঠিক আছে, আইন তৈরি করেন, আবার পাশাপাশি যেহেতু দায়বদ্ধতার একটা বিষয় আছে, আইন তৈরি করেন, আবার এরা সামাজিক কাজও করেন। একটা এমপি এলাকার উন্নয়নমূলক কাজ করেন না তা কিন্তু না, রাস্তাঘাট, স্কুল কলেজ, হ্যাঁ, উনি শুধু এমপি হয়ে গেছে তারপর সংসদে চলে আসলো আর এলাকায় গেল না, তা কিন্তু না। এলাকায় যাবেন, এলাকার মানুষের সুখ দুঃখ বা বিভিন্ন, এমপি হইলে অন্য কাজ, সমাজসেবামূলক কাজ করা যায় না তা কিন্তু না। তো তার নির্দিষ্ট যে জনপ্রতিনিধি, তার ভালো মন্দ খারাপ লোক, আমি পিআর পদ্ধতিতে ধরেন ইলেকশন হইল, ওনার দৃষ্টিতে এই হয়তো ধরেন আরেকটা রাজনৈতিক দল খারাপ,
সেই খারাপ দলেও 20% ভোট পাইল। তো খারাপ দলে কাজটা কি করবে? খারাপ দলে কাজ করবে সে টাকা নিয়ে দুর্নীতিবাজ সমাজের খারাপ লোকটাকে এমপি বানাই দিবে। ভোট আমি দিলাম, খারাপ লোকটাও 20% ভোট পাইল মনে করেন, তো একটা খারাপ লোককে সে টাকার বিনিময়ে এমপি বানাই দিল। আমরা তো সেটা প্রত্যাশা করি না। আমরা এই জন্য যে পিআর পদ্ধতি, আমি ব্যক্তিগতভাবে এই জন্য সেটা কি এখন এই পদ্ধতিতেও হচ্ছে না যে খারাপ লোককে আমরা নির্বাচিত হচ্ছে? সেটা কম। একটা খারাপ লোককে সহজে মানুষ, মানে ভোটের রাজনীতিতে আপনি দেখছেন যে হয়তো 3টা নির্বাচন দেখছেন, 3টা নির্বাচনে আমি কিন্তু 3টা নির্বাচনে 2-3টা নির্বাচনে কাভার করেছি, এখানে কিন্তু ভোটাররা আসেন নাই। এবং এমনকি আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে একক নির্বাচন, যদিও আশরাফ ভাইরাও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিগত দিনে। কোনটা প্রত্যেকটা এমপি সংসদীয় 24টা, আমি আপনার বলি না আমরা করেছি 24 বাদ দেন, 24 বাদ দিয়ে 18, 14 না 14 না এটা তো আমরা তথ্য ঠিক না। আমরা বিএনপি যেটাই করে নাই আমরাও করি নাই। 14তে বিএনপিকে আমরাও করিনি, 18তে বিএনপি করছে আমরাও করেছি। এবং সেখানে শোনেন বিএনপি এক মিনিট, যেটা হলো যে আমরা সেই 18 নির্বাচনে 10টা সাড়ে 10টার মধ্যে আমরা ভোট বর্জন করেছি, সাংবাদিক সম্মেলন করে বর্জন করেছি 10টা সাড়ে 10টায়। আর বিএনপি কলকে 18তে নির্বাচন করে 5 জন এমপি সংসদে গেল, একজন শপথ পড়ল না, এবং এই 6 জনের সাথে একজন যে মহিলা আসন পায় বোনাস হিসাবে তাকেও নিয়ে গেল। সে কিন্তু 3 বছর পর্যন্ত তারা পার্লামেন্টে ছিল, পার্লামেন্টের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে, এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে বৈধতা দিয়েছে সংসদীয়ভাবে। এই বিএনপি আমরা তো 10টা 27টা বয়কট করেছি ভোট 18 সালের, কিন্তু ওনারা কিন্তু বৈধতা দিয়েছে, ওনারা পার্লামেন্টে গেছে, শপথ পড়েছে, টাকা নিয়েছে। প্রতিটা স্থানীয় সরকার, উপজেলা, ডাক্তার শাহাদাত কেমনে হইলো মেয়র, হে কারামল নির্বাচন করছিল, তারপরে ইশরাক হোসেন কারামল নির্বাচন করছিল, অনেক জায়গায় গেছে, তারা নামে দেয় না বিনামে গেছে। আর স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক না, কারণ এগুলো স্থানীয় নির্বাচন মানুষ সৎযোগ্য প্রার্থী চায়। যেমন আপনার কলাপাড়ার একজন এমপি প্রার্থী যে নিজেরই নুয়ান্ডা, সেখানে আমাদের চেয়ারম্যান একজন সাধারণ মানুষ, আলেম মানুষ, সে চেয়ারম্যানে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গেল। কাজেই স্থানীয় নির্বাচন আর সংসদ নির্বাচন কিন্তু এক না। এখানে বিএনপিও গেছে, জামাতও গেছে, আমরাও গেছি তুলনামূলকভাবে, কিন্তু যা বিএনপি 14 সালে আপনার ইলেকশনে যান নাই, প্রশ্নই আসে না। কি আপনি জানেন না সাংবাদিক? কেমন সাংবাদিক আপনি বাইর করেন? 14 সালে আপনারা যান নাই, প্রশ্নই আসে না। কেন যাবো? এরশাদের সাথে আপনারা জোট করলেন? না সেটা হলো 2001-এ। এরশাদের সাথে আপনারা জোট করলেন? জোট করলাম 2001-এ। সেই 2001-এ যেটা আমরা এরশাদের সাথে সর্বশেষও আপনাদের একটা ছিল, 14 সালেও ছিল। আমি রাজনৈতিক বিট কভার করা লোক। না শোনেন, আপনি যত কিছু বলেন, আমরা 2001-এ একটা বলেছি যে 14 সালের কথা চিন্তা করেন। 14 তো আসেই নাই, 14 প্রশ্নই আসে না, আমরা বয়কট করেছি। কিন্তু এরপরে 14 সালের পরে যখন হাসিনা কান্দাকাটি করে গেল, আমার বিশ্বাস করেন আপনি জাতির জনকের কন্যা, হ্যাঁ আমি হস্তাস করে আসছি, এইবার বিশ্বাস করেন সুষ্ঠু নির্বাচন দেব। এই আমরা নির্বাচন দিলাম, কত দিলাম? 300 আসনে প্রার্থী দিলাম, একমত এককভাবে 300 আসনে। বিএনপি থাকলো 25 জন, এর 25 জনের জন্য সব দল নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট তারা গঠন করলো, এবং সেখানে সকল দল মার্কা ছিল কিন্তু ধানের শীষ। ওই জামাত বলেন আর অমুক বলেন, সবাই ধানের শীষ নির্বাচন করছে। কাজেই আমরা 18 সালে নির্বাচন করছি। ধন্যবাদ। আমি একটু বিরতিতে যেতে হচ্ছে, দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল নির্বাচন ঐক্য পদ্ধতিতে অনৈক্য বিষয়টি নিয়ে। আলোচনায় আছেন রাশেদুল হক, সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আছেন আশরাফ আলী আকন, প্রেসিডেন্ট সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরতির পর আশরাফ আলী আকনের কাছে একটু যেতে চাই। আশরাফ আলী আকন, বেশ কয়েকটি অভিযোগ রাশেদুল হক বলেছেন যে আসলে পিআর পদ্ধতি ঠিক আছে, কিন্তু আপনাদের এই পিআর পদ্ধতি নিয়ে আপনারা সঠিক কোনো তথ্য আপনারা তুলে ধরতে পারছেন কিনা? যদি বলি এলাকার উন্নয়ন চাই, যখন মানুষ এলাকার উন্নয়ন চায় তখন কিন্তু একজন এমপির সহযোগিতা চাই, এমপি দিয়ে কাজ করেন। কারণ যেহেতু আমি একটা প্রশ্ন শেষ করি, সংসদে যেহেতু তিনি নেতৃত্ব দেন, বক্তব্য দেওয়ার সুযোগ পান, তিনি তার এলাকার জন্য একটা বরাদ্দ নিয়ে যুদ্ধ করে নিয়ে যেতে পারেন, কিন্তু তিনি যদি এলাকায় কাজ করতে না পারেন পিআর পদ্ধতি অনুসারে, তাহলে বরাদ্দটা আসবে কোথায়? না, এখানে আপনার কথা একটা জায়গায় রং, আমাদের শুরু থেকে রং হলো পার্লামেন্ট হলো আইনসভা। এখানে এলাকায় গমভাগ করবে, রাস্তাঘাটের টোলাদায় করবে, একটা প্রাইমারি ইউনিয়নের
পিওন নিয়োগও এমপি হস্তক্ষেপ করবে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার নিয়ে বদলিতেও টাকা খাবে, এইটা কিন্তু পার্লামেন্ট মেম্বারের কাজ না, দুনিয়ায় কোথাও হয় না এটা। বাংলাদেশে বা অন্যান্য আরও দু একটা অনুন্নত দেশ ছাড়া আফ্রিকাটাকে কতগুলা, এটা কিন্তু কোনো উন্নয়নশীল বা উন্নত দেশে পার্লামেন্ট মেম্বারটা হলো আইন প্রণয়ন করবে, বাজেট প্রণয়ন করবে, বিদেশের সাথে কি বড় বড় চুক্তি হবে, ব্যবসা বাণিজ্য হবে, এইগুলো তারা নিয়োগ করবে, প্রেসিডেন্ট কেমন হবে, কে হবে, কীভাবে হবে, এইগুলো উনি অধিকতর উন্নত আইন পাস করবে পার্লামেন্টে। আমি যে একটু ছোট্ট করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বিগত 53 বছরে যারা ক্ষমতায় ছিল, আমরা দেখছি যারা ক্ষমতায় ছিল তারা বিভিন্ন এলাকা ভিত্তিক, যেহেতু এমপি মন্ত্রী, সেখানকার উন্নয়ন আমরা দেখেছি, কারণ তারা জোর করে আদায় করে নিতে পেরেছে। যদি সেই এলাকায় জোরালো কোনো এমপি না থাকতো, সেখানে তার বরাদ্দটা পাওয়া যেত না। এই নিয়ে আমরা সংসদে দেখেছি বিভিন্ন বক্তব্য, বক্তব্য দেওয়ার সময়, বক্তব্য দেওয়ার পর সে দাবি আদায় হতো। তাহলে এপিআর পদ্ধতিতে দাবি আদায়ের জন্য যদি কোনো এমপি দাবি বা বক্তব্য না রাখে, তাহলে সে বরাদ্দ পাবে, এলাকার উন্নয়ন হবে। এখানে যে কথা বলতাম যে কোনো এলাকা তো একজন এমপি কোনো এলাকার না, সে পার্লামেন্টে বসে কোন এলাকার কি সমস্যা, কি সমাধান, কি প্রয়োজন নাই, কোথায় কি দরকার, কোথায় ব্রিজ দরকার, কালভার্ট দরকার, এই যে সংসদে পাস করবে সে, এইটা উনি এখানে নিয়ে যাবে আর এলাকায় বলবে আমি নিয়ে এসেছি, আমার এত বড় খরচ হয়েছে, আমার কিছু হয়েছে। ওই যেমন নাটোরে একজন বলছে না, আমি 1,60,00,000 টাকা খরচ করছি, আমি অন্তত এতটুকু টাকা আমি দুর্নীতি করবো। দেখছেন না নাটোরে, দেখছেন তো একজন এমপি দেখছেন। কাজে উনি এত বড় একটা কাজ করিয়েছে, অনেক টাকা পয়সা তার খরচ হয়েছে, তার আত্মীয় স্বজনকে বালির কন্ট্রাক্ট দেবে, এই পাথরের কন্ট্রাক্ট দেবে, সিমেন্টের কন্ট্রাক্ট দেবে, রডের কন্ট্রাক্ট দেবে, এই দিয়ে উনি বিশাল এক বাজেট, এই খরচের বাজেট উনি প্রণয়ন করবে, যেহেতু উনি এই ডাক করাই নিয়ে আইছে, এমপি সাহেবের লোক উনি, তার পার্টনার উনি, তার অমুক উনি, এই ধরনের কিন্তু তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এমপি সাহেব যদি এলাকায় যায় কী হয়, উপজেলার চেয়ারম্যান সাথে একটা মতদ্বৈততা দেখা দেয়। উপজেলার চেয়ারম্যান কেউ ভালোভাবে কাজ করতে পারে না, এবং উপজেলার সাথে আপনি যেটা নিয়ে আতঙ্ক করছেন, সেটা উপজেলার চেয়ারম্যানও তো সে একই কাজ করতে পারে, তার দলের লোকদেরকে কাজ দেবে, তার লোকদেরকে টেন্ডার দেবে, তার তো কোনো দল নাই, তার তো কোনো দল নাই, সে তো উপজেলা চেয়ারম্যান হবে মার্কা সারা, এবার আসে না উপজেলা চেয়ারম্যান মার্কা সারা, সে তো জনগণের একজন উপজেলা চেয়ারম্যান, সেখানে তার দল কি, তার তো দল নাই, সেটা তখন স্বজনদের দিবেন না, স্বজন দিলে তখন সেইটার বুদ্ধে আপনার এইটাও তো আপনি পার্লামেন্টে পাস করবেন, যে কেউ যদি স্বজনপ্রীতি করে, কেউ যদি কোনো উপজেলা চেয়ারম্যান স্বজনপ্রীতি, স্থানীয় সরকার আছে সেইগুলো দেখভাল করবে, এখানে বই দেখাশোনা করবে। কিন্তু ওখানে ওই যে উপজেলা চেয়ারম্যান এমপি সবচেয়ে বেশি দুর্নীতি করতে পারে, সবচেয়ে বেশি জনগণের ভাগ্য নিয়ে সিনেমানি খেলতে পারে একজন এমপি। কাজে এই জন্যে আমরা মনে করি স্থানীয় সরকার যারা থাকবে, এটাকে আরও শক্তিশালী করা হবে, কার্যকর করা হবে, স্থানীয় সমস্যার সমাধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ এরাই করবে, এখানে এমপির কোনো হাত নাই। এমপি যাওয়াই মানে দেশে একটা অরাজকতা সৃষ্টি করা, উপজেলার সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা। আরেকটা কি জানেন, যদি আরেকটা কথা আমরা যেটা বলছিলাম, এইটা তো সরকার মানে না, এই সরকার নিয়েও তো আমাদের অনেক সমস্যা। এই যে বর্তমান যে ইউনিশ সরকার, একে নিয়েও তো আমরা অনেক সমস্যার কথা বলেছি। উনি কি করলেন, উনি লন্ডনে যাইয়া বৈঠক করিয়া সব স্ট্যান্ডার্ড করে দিয়ে আসলেন। লন্ডনে একটা দলের প্রধানের সাথে উনি বৈঠক করে এবং সেটা যৌথ সাংবাদিক সম্মেলনে এটা ব্রিফ করে, এইটা তো আমাদের একটা আশ্চর্য লেগেছে। আমরা কথা বলেছি ওনার সাথে যে এই কথাটা আপনি ঠিক করেন নাই, এই কাজটা আপনি ঠিক করেন নাই, আপনার দলের সাথে দেখা করতে পারে বা এই করতে পারে, সেখানে আপনি কথা বলে ওইখানে নির্বাচন ঘোষণা করলেন কত তারিখ হবে। এরপরে একটা দেখেন আপনার প্রোক্লামেশন যে ঘোষণাপত্র পাঠ হইল, এর পরের দিনই উনি রাজনৈতিক দলের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই উনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন। এই যে কাণ্ডটা, উনি লন্ডনে যাওয়ার আগে এক নিউজ, লন্ডন যাওয়ার পরে আর এক নিউজ। একটু যেতে চাই আর রাশিদুল হকের কাছে। রাশিদুল হক, এই বক্তব্যটা যদি ধরি, ডক্টর ইউনূস লন্ডনে যাওয়ার আগে মানে এক চরিত্র, লন্ডনে যাওয়ার পর আরেক চরিত্র, ওনার যে অভিযোগ, আপনি কি দেখেছেন সাংবাদিক হিসেবে? আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ এবং বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। ওনার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। উনি বুঝতে পেরেছেন যে আসল বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা বুঝতে পারাটা একটা বড় ফ্যাক্টর। এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছেন, এটাও একটা বাস্তবতা। আপনি দেখেন সরকার 1 মাসের বেশি সময় ধরে, 1 বছরের বেশি সময় ধরে ক্ষমতায়, কত দাবি প্রতিদিন। আজকেও প্রেস ক্লাবের সামনে দেখবেন যে হাজার হাজার মানুষ, শিক্ষক এসে বসে রয়েছে। নানাভাবে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা চক্রান্ত চলতেছে। সেইখানে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা মানে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করতেছেন। উনি মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাদের সাথে বসতেছেন না, আপনার বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করতেছেন না,
তো লন্ডনে বৈঠক করা তো এটা দোষের কিছু না, একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তার সাথে সিদ্ধান্ত তিনি ঘোষণা করতে পারেন না, উনি বসতে পারেন, কিন্তু সিদ্ধান্ত তো ঘোষণা করতে দেওয়ার পরে আমাদের দেশের সকল রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, বৈঠক করার পরে ঘোষণা দেওয়ার দরকার ছিল, প্রতিনিয়ত বৈঠক করছেন। আমি যদি বলি বাংলাদেশের বাস্তবতায় আশরাফ ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করে বাংলাদেশের বাস্তবতায় ওনারা যা চান, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, বিশাল ব্যাপার আছে। ওনারা এই ইসলামী আন্দোলনের সর্বোচ্চ অভিজ্ঞতা চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান। ওনারা কিন্তু কখনো এমপি হন নাই, উপজেলা চেয়ারম্যান হন নাই, কিংবা মন্ত্রী হন নাই, কোনো কিছু হন নাই। বাংলাদেশ পরিচালনা করা এত সহজ কাজ না। একটা ইউনিয়ন পরিষদ পরিচালনা করা আর বাংলাদেশ পরিচালনা করা এক জিনিস না। একটা রাজনৈতিক দল পরিচালনা করা আর বাংলাদেশ পরিচালনা ওনাদের অভিজ্ঞতা একটা বিশাল বিষয়। আমাদের দেশের বাস্তবতায় একজন এমপি শুধু সংসদে গিয়ে আইন পাশ করবেন, সেই ধরনের পরিস্থিতিতে আমরা এখনো যাই নাই, হয়তো কোনোদিন যাবে। আমরা উন্নত দেশের চাইতে কতটুকু পিছিয়ে আছি। উনি বললেন 91টা দেশে পিয়ার আছে, কিভাবে আছে এবং সেই দেশগুলোর মধ্যে কি অবস্থায় আছে। দিন দিন পিয়ার থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে। আশরাফ ভাই বললেন হচ্ছে। আপনি নেপালের অবস্থা দেখেন, পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয়, 6 মাসে একটা সরকার পরিবর্তন হয়। সমস্ত পত্রিকা আপনি রিপোর্ট দেখেন, সেখানে দুর্নীতির কারণে সমস্ত পত্রিকা আপনি বলি দুর্নীতি করে না কোন জায়গায়? দুর্নীতি হয় না পৃথিবীর সব দেশে, দুর্নীতি হয়, কম হয় বেশি না, কোথায় কি হয় না। এখন দেখেন এইটাকে আপনি এত বড় একটা পরিবর্তন হইলো, শেখ হাসিনা 16 বছরের শাসনের অবসান হলো, এত বড় একটা পরিবর্তন হইলো, এখন কিন্তু দুর্নীতি হচ্ছে না। আপনারা কি দেখি? আমরা শুনি না, আমরা পত্রিকায় লিখি না, এখন কি দুর্নীতি হচ্ছে না? দুর্নীতি হচ্ছে, দুর্নীতি থাকবে, এবং বিশ্ব যতদিন আছে ততদিন দুর্নীতি থাকবে। এখন প্রশ্ন হলো, আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি কি আরো থাকুক বা আরো দীর্ঘায়িত হোক, এটাও কি এটা কমবে? এটা কমার জন্য এটা আস্তে আস্তে এটা শূন্যের কোঠায় নিয়ে আসুক, এটা আমি চাই। এবং এটা আপনি বলেন, আমি আশরাফ ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, দুর্নীতির কথা বলেন, আপনার যারা জনপ্রতিনিধি হচ্ছে, যারা সরকারি অফিস আদালতে চাকরি করতেছে, আপনি তো পরিবর্তন একদিনে করতে পারবেন না। পরিবর্তন সমাজের আস্তে আস্তে করে পরিবর্তন আনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি একটা ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারেন, একটা ঐক্যমত ওইভাবে যেতে পারেন, আমরা এটা সাধুবাদ জানাই। আমরা সাংবাদিক হিসাবে একটা দেশটা ভালোভাবে চলবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আমার দ্বিমতটা হইল যে আপনার হঠাৎ করে একটা পদ্ধতি চাপাই দেওয়া, পিয়ার পদ্ধতি নিয়ে আসলেন। পিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু এই কথাগুলা কয়দিন ধরে বেশি জোরালো হচ্ছে। আপনি ওই যে আশরাফ ভাই বললেন না, ডক্টর ইউনূস সাহেব যখন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করলো, তারপর এটা জোরে সোরে শুরু হইলো। এখন যখন নির্বাচনের কাছাকাছি দেশ চলে আসতেছে, নির্বাচন হয়ে যাবে, এখন আন্দোলন কর্মসূচি ওনারা ঘোষণা করছেন। তারপরে আমি বলি, তারপরে এমন একটা অবস্থা সৃষ্টি করবে, তৃতীয় একটা পক্ষ বা দেশে একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে তৃতীয় একটা পক্ষ ক্ষমতা আসে কিনা, সেই সংখ্যা কিন্তু এড়ানো যায় না। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আপনিও জানেন ডাকসু এবং জাকসু নির্বাচন হলো, এবং আমরা দেখলাম বিএনপির ছাত্র সংগঠনের বেশ, যদি বলি এটি কি ভরাডুবি হলো। এই ভরাডুবিটা কারণটা কি যদি বলি, কিন্তু আজকে রিজভী আহমেদ বলেছেন যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব দেশের 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, যেটা উনি তো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজন সভাপতির দায়িত্ব পালন করতেন। তাহলে উনি কিভাবে বললেন যে আসলে সব বিশ্ববিদ্যালয় জামায়াতের ভিসি, এবং সেখানে একটা প্রতিফলন ঘটছে যে আসলে ছাত্রদলকে হারিয়ে দেওয়ার একটা পদ্ধতি, মানে পরিস্থিতি তৈরি করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা কি বলবেন? জনাব রিজভী সাহেব ওনার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তবে আমি একজন সাংবাদিক হিসাবে রাজনীতি বিট এবং সচিবালয় বিটেও কাজ করি, সেই হিসাবে আমি বলি যে এই রিজভী সাহেবের বক্তব্য শতভাগ সঠিক যদি না হয়, 90% হলো সঠিক। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি, একমাত্র আপনি উদাহরণ দিতে পারবেন জাহাঙ্গীরনগরে। আর নির্বাচন তো দুইটাইতে হয়েছে না, নির্বাচন দুইটা হয়েছে, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোতে জামাত সমর্থিত। আপনি দেখেন প্রশাসনে মূল কেন্দ্রবিন্দু কেমনে তারা 16টা বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ দিল,
উনি হয়তো ব্যাখ্যাটা দিচ্ছেন, হয়তো পত্রিকা ব্যাখ্যাটা আসে না। ব্যাখ্যাটা হইল এই, উপদেষ্টা এবং সচিব যিনি ছিলেন, তারপরে যে বিসিগুলো এই সরকার পরিবর্তনের পরে নিয়োগ দেওয়া হলো, সেই সচিব সাহেব ছিলেন জামাতে ইসলামের লোক। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে, আপনি দেখেন বিভিন্ন এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানেও কিন্তু জামাতের বিসি, ওনারা বলে জামাত করে না, বাস্তবে ওনারা কিন্তু জামাতের রুকন। আমি দেখেন সচিবালয়ে মানে প্রধান সচিব যিনি, মানে আপনার মন্ত্রী পরিষদ সচিব, একেবারে জামাতের লোক, উনি শিক্ষা সচিব ছিলেন, উনি কিন্তু এই নিয়োগগুলো দিয়ে আসছেন। আবার আমি বলি, আমি আজকে একটা অফিসে গেলাম, আমি আপনার শুধু একটু বলি, একটু উদাহরণ, সময় আমার হাতে কম তো, এক মিনিটে আমি বলবো। একটা মন্ত্রণালয়ের একজন সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, তিনি, আমি জানি ওই দলটাকে সমর্থন করেন। তিনি যেসব জায়গায়, যে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দিয়েছেন, রাজুক বা বিভিন্ন জায়গায় যে ওই যে গৃহায়ন সহ যেসব জায়গায় নিয়োগ দিয়েছেন, ওনার সমর্থিত লোক। আপনারা দেখবেন যে কোনো কাজ তারা সততা দেখায়, কিন্তু কাজটা কিন্তু তাদের পক্ষেই করে, জামাতে ইসলামী করে। এই যে ডাকসু নির্বাচনের কথা বলতেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল মোটেই খারাপ করছে, এটা আমি বিশ্বাস করি না। ছাত্রদল 5,000 ভোট পাইছে। ছাত্রদলকে তো ভোট চাইতেই দেওয়া হয় নাই। আমি 1 মিনিটে শেষ করব। তাদেরকে হলে কমিটি দেওয়া বা রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। আদারওয়াইজ শিবির কিন্তু আওয়ামী লীগের ভিতরে গিয়ে, ছাত্রলীগের ভিতরে গিয়ে না রাজনীতি করতে পারে না, হলে রাজনীতি। আপনি দেখেন, তারা মাত্র হল কমিটি ঘোষণা করছে, উত্তাল বানাই দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তাল, একেবারে আন্দোলন করে উত্তাল বানাই দিচ্ছে। হল কমিটি না দিয়েও তো করা যায় না। আমি আপনাকে বলি, হলে তো যাইতে হবে, হলে যাওয়ার মতো ছাত্র নেতারা ওইভাবে রাজনীতি, তখন বলে গুপ্ত রাজনীতি যারা করে, তখন তারা বলে যে না ওপেন রাজনীতি করা যাবে না, হল থাকবে শান্তশিষ্ট। কিন্তু তারা কিন্তু ছাত্রলীগের কমিটিতে, আমি একটু ছোট্ট করে প্রশ্নটা করে শেষ করে সেই দিকে যাই। তাহলে জামাত যদি এই ভিসি পদগুলো দখল করে, তাহলে বিএনপি করেছে কি? তাহলে কি বিএনপি কথা শুনে না এই সরকারের? বিএনপি কি করেছে তাহলে? টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এগুলো দখল করেছে। এগুলা সব রাজনৈতিক দল। এদিকে কেন গেল না? এটা আমি ব্যাখ্যাটা দেই। ব্যাখ্যাটা হইলো, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ পালাই গেল, তখন কাছাকাছি যে রাজনৈতিক দল যাদের কি পাইছে, হয়তো তারা অথবা সেই সব মানে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যারা দেখছেন তাদের লোকজন হয়তো তাদেরকে ডেকে এনে, বিএনপি দেখছে যে এখানে বিএনপির লোক, অন্যান্য রাজনৈতিক দল, খালি বিএনপি একক না। একটা ঘটনার কথা আজকে বলি। বরগুনার আমতলীতে দাওয়াত না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের অনুষ্ঠানে ঢুকে সব খাবার খেয়ে এবং নষ্ট করে গেছেন মাহবুব কাজী ও রিপন কাজী নামে 2 ব্যক্তিও তাদের অনুসারীরা। শুধু তাই নয়, এই অপকর্মের পর আবার ফেসবুকে নিজেদের ছবিও পোস্ট করেছেন তারা। জানা গেছে, ঘটনার মূল হোতা মাহবুব কাজী ও রিপন কাজী যথাক্রমে গুলিশাখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। আপনি কি এটা মনে করেন কিনা যে এইসব ঘটনার কারণে ছাত্রদল, বিএনপি এইসব প্রতি মানুষের একটু অনাস্থা তৈরি হচ্ছে? বিএনপি একটা বৃহৎ দল, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু বিএনপি কিন্তু ব্যবস্থা নিচ্ছে। এই পর্যন্ত 4-5 হাজার লোককে তারা বহিষ্কার করছে। একটু আগে আমার এলাকার কাপাসিয়ার যুব দলের সাধারণ সম্পাদককে বহিষ্কার করছে, এবং তারা আইনের আশ্রয় নিচ্ছে। বিএনপি কিন্তু গ্রেপ্তার করাচ্ছে, আইনের আশ্রয় নিচ্ছে, বহিষ্কার করছে। এখন দেখেন বিএনপি দেখেন প্রশাসনে এসপি, ডিসি এমন লোক, বিএনপি বলে যে তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, তারা ব্যবস্থা নিচ্ছে না। কারণ তারা অন্য রাজনৈতিক দলের, তারা সুযোগ দিচ্ছে যে এই যে মাঠ পর্যায়ের লোকজন যেন অপকর্মগুলো করতে পারে, বিএনপির উপরে দোষ চাপাইতে পারে। আপনার প্রশাসনের রন্ধ্রে তাদের লোক। আপনি দেখেন, গুপ্ত সংগঠনের নামে আওয়ামী লীগের ফেসিবাদী লোকজন এখন জামাতের লোক হয়ে গেছে। বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করলে বলে যে এটা তো আমাদের লোক, এটা তো আমাদের লোক। মানে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমি মনে করি বর্তমান অরাজকতার মানে পিছনে এই গুপ্ত সংগঠনগুলো অনেকটা দায়ী, এটা আমি মনে করি। আমি একটু যেতে চাই আশরাফ আলী। এখন আপনাদের দলের প্রধান যদি বলি কি নামটা? সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাই পীর সাহেবের কি? উনি চরমনাই পীর সাহেব, উনি নিজে পীর সাহেব। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে চরমনাইয়ের অন্যান্য কোন সদস্য এই দলের প্রধান হতে পারবে? হ্যাঁ পারবে না কেন? সবাই আমরা তো ভোট হয়তো আমরা দেখছি যারা যে যোগ্য, সারা দেশের আমাদের সুরা আছে, কেন্দ্রীয় সুরা আছে, সেই সুরায় ভোট দেয়,
সেই ভোটের মাধ্যমে যিনি হয় সে হতে পারে, যতদিন পর্যন্ত সে সক্ষম থাকে। যারাই ভোট দেন পীর সাহেবের ছেলেকে ভোট দেন না, পীর সাহেবের ছেলেকে না, যোগ্য দেখা তারা সবাই মনে করছে উনি যোগ্য। আর ইসলামের নিয়মটা কি? ইসলামের নিয়মটা হলো যতদিন তার সক্ষমতা থাকবে, সততা থাকবে, যোগ্যতা থাকবে, অতদিনই হবে। যেমন খোলাফায়ে রাশিদিন দেখেন না, খোলাফায়ে রাশিদিন রসুলের সিস্টেম। তো খোলাফায়ে রাশিদিন আবু বকর যেদিন যতদিন জীবিত ছিলেন উনি খলিফা ছিলেন, ওমর যতদিন জীবিত উনিই ছিলেন, ওসমান যতদিন ছিলেন উনিই ছিলেন, আলী ছিলেন উনিই ছিলেন। এটা হলো তার যদি যোগ্যতা থাকে, সততা থাকে। কিন্তু তারা তো কোনো একজনের ছেলে বা ছেলে না। খোলাফায়ে রাশিদিন তো কারো রক্তের সম্পর্ক। যদি উনি করে দেন, জি বলুন। না, আমি বলতে চাই যে ওনাদের কিন্তু এরকম দৃষ্টান্ত স্থাপন হয় নাই যে পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, এরকম কিন্তু তো ক্রমান্বয়ে চলে আসছে। আরেকটা জিনিস আমি বলছিলাম, এটা ব্যাখ্যাটা দিচ্ছি, বলছিলাম যে ওনারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে মিলে কাজ করছে। আপনারা দেখেন বিএনপি জামাত কিন্তু রাজধানীতে মিছিল মিটিং করতে পারে নাই, তারা মিছিল মিটিং করছে কিন্তু একদম পুলিশ পেহারায় এবং বড় বড় মিছিল মিটিং করছে। ওই সময় কিন্তু তারা আমরা 30 সেকেন্ড কেন 30 সেকেন্ড শেষ প্রায় শেষ, বলেন 30 সেকেন্ডে যা বলার বলতে পারেন। না, ব্যাপারটা হচ্ছে এই দেশ ফেসিস্ট বানানোর জন্য, তার চরিত্র যেমন ধ্বংস, রাজনৈতিক দলগুলার এই ফেসিস্ট হওয়ার জন্য সহযোগীর মধ্যে 1 নম্বর আছে সাংবাদিক। এরা ভুয়া সাংবাদিক, হলুদ সাংবাদিকতা, স্বার্থের জন্য সাংবাদিকতা করে, ওর থেকে বেনিফিট নেওয়া। এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এই নম্বরে সাংবাদিকরা সঠিক কাজটাই করে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার। 20 জন বড় গণমাধ্যমের সাংবাদিকের নাম তালিকা আছে। না না, সব সাংবাদিককে এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। মধ্যম সাংবাদিক যারা উপরে ছিলেন, আমি আমাকে বলতে দেন, আপনি পরে বললেন, এই যারা উচ্চতর শ্রেণীর সাংবাদিক যারা টিভি বলেন, গণমাধ্যম বলেন, এগুলো কাদের? আজকের এই যে বসুন্ধরার কয়টা টিভি চ্যানেল, কয়টা তার পত্রিকা বলেন, এগুলো পাইলো কিভাবে? দলের কারণে তো পাইলো, সে দলের কারণে পাইছে না। এবং না, সব সাংবাদিক বলি না তো, যে উচ্চ পর্যায়ের যারা সাংবাদিক, যারা এই যে কি বলে সত্য কথা সাংবাদিকরা বলতে পারবে না। শ্যামল দত্ত আজকের প্রেস ক্লাবের সে সেক্রেটারি ছিল, একটা প্রোগ্রাম করতে দেয় আমাদের তার আমলে, আওয়ামী লীগ আমলে। এই শ্যামল দত্ত সে একটা রয়্যাল লোক, এই রয়্যাল লোক, রয়্যাল এজেন্ট, সুবিধাবাদী, এরা হইল এই ফ্যাসিস্টদের সহযোগী। 2 নম্বরে বুদ্ধিজীবী নামে কতগুলো কলঙ্ক, তারা হইল এই ইজুগায়। ব্যবসায়ী নামে কত কলঙ্ক, শিক্ষক নামের কলঙ্ক। উনি লাল দল, আমি 30 সেকেন্ড বলছি। বর্তমানে যে আন্দোলন শুরু হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের সময়ে, এটা ইন্ডিয়ার একটা এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। তারপরে এই কারণে কোন সরকার ফ্যাসিস্ট যখন হয়ে যায়, এই লোকগুলি তাকে শক্তি যোগায়। ব্যবসায়ীরা, আর এরা একটা বিএনপি ফ্যাসিস্ট, একটা খোরা অজুহাত, কোন যুক্তি নাই, কোন যুক্তি নাই, হ্যাঁ, কোনো দায়বদ্ধতা নাই, অঢেল কথা বলে এবং একটা দলের পক্ষই কথা বলে। আর একটা কথা উনি বলেছে, একটা বড় দল বিএনপি। কিসের বিএনপি বড় দল? এই দেশে আপনার কথা 3 বার ক্ষমতায় আসছে না, তাতে থাকুক। আমি একটা কথা বলি, এই দেশের ভোট হইলো পরিবর্তনশীল। প্রথম ভোট ছিল মুসলিম লীগের, এই ভোট পরিবর্তন গেছে যুক্ত ফ্রন্টের ভোট পরিবর্তন গেছে আওয়ামী লীগের পরিবর্তন হয়ে গেছে বিএনপিতে, জাতীয় পার্টিতে। কাজে এই ভোট পরিবর্তনশীল। বিএনপির যে এখন যে সারা দেশে অপকর্ম, তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি, নিজেরা লোক মারা যায়, এই কারণে বিএনপি জনমত তলানিতে ঠেকে গেছে। আগামী নির্বাচনে এর ফলাফল সে বুঝতে পারবে। যারা ডাকসু এবং ডাকসু, তারপরে রাখসু, এভাবে চাকসু, দেখতে পারবেন ওদের তলানিতে কত চলে গেছে। সারা বাংলাদেশে ওনারা যতই বলে, আচ্ছা উনি একটা দলের সাংবাদিক না, উনি বিএনপিকে বড় দল বলে, বিএনপির পক্ষে উনি কথা বলে, ধন্যবাদ। আমি দুজনকে একটু বলছি, আমার হাতে সময় একেবারে নেই। দর্শক, আলোচনা চলছিল নির্বাচন ঐক্য পদ্ধতিতে অনৈক্য, এই বিষয়গুলো আলোচনা করছেন রাশেদুল হক সহসভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আছেন আশরাফ আলী আকন, প্রেসিডেন্ট সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও ধৈর্য ধরে অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠান।